হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু পিডাব্লিউ বাংলা। তো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমি মোস্ট এক্সপেক্টেড কোয়েশ্চেন্স ফর সেকেন্ড সেমিস্টার। ঠিক আছে, আমি জানি যে যার জন্য তোমরা অধীর আগ্রহে রয়েছো, তাহলে চলো আর সময় নষ্ট না করে চট জলদি আমরা দেখে নিই চ্যাপ্টার ওয়াইজ কী কী ধরনের প্রশ্ন আমাদের কিন্তু আসতে পারে এই সেমিস্টার 2 এক্সামে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল রেডক্স রিয়াকশন চ্যাপ্টার থেকে দেখো, যেগুলো আমি ম্যারাথনে অলরেডি কিছু কোয়েশ্চেন এই ধরনের করিয়েছি, আবারও তোমাদের দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে দেখো, একটা রিয়াকশন বলে দিল এবং সেখানে তোমাকে বললো হয়তো অক্সিডাইজিং রিয়েজেন্ট, মানে অক্সিডাইজিং এজেন্ট কোনটা, রিডিউসিং এজেন্ট কোনটা, এটাকে ধরো চিহ্নিত করতে বললো। বা তোমাকে একটা কোনো হাফ রিয়াকশন দিয়ে তোমাকে বললো যে এটা ব্যালেন্স করতে। ঠিক আছে, তাহলে এই ধরনের ধরো পার্ট বাই পার্ট ধরো কোয়েশ্চেন আসতে পারে। এবং তোমরা জানো যে রেডক্স রিয়াকশন থেকে কিন্তু একটা 3 নম্বরের প্রশ্ন কিন্তু আসছে। এবং ধরো এরকম তিনখানা হাফ রিয়াকশনস দিয়ে দিল, দিয়ে বললো যে মানে এই হাফ রিয়াকশনস গুলোকে ব্যালেন্স করতে, যেটা আগেও দেখালাম। তো এটা ধরো একটা 3 নম্বর প্রশ্ন হয়ে যেতে পারে আরামসে, 3-1-3। তো এরপর হচ্ছে ধরো চিহ্নিত করতে বললো যে ধরো তোমাকে রেডক্স রিয়াকশন বলে দিল এবং এদের মধ্যে বললো যে কোনটা হচ্ছে ডিসপ্রপোর্শনেশন বা কমপ্রপোর্শনেশন রিয়াকশন, বা তার এক্সাম্পলস। তো এই রিলেটেড একটা প্রশ্ন আসতে পারে। বা ধরো একটা কোনো কেমিক্যাল রিয়াকশনে ধরো এখানে কোনো কম্পাউন্ড বলে দিতে পারে এবং তার ইকুইভ্যালেন্ট ওয়েট মানে তুল্যাঙ্ক ভার কত, সেটা ধরো নির্ণয় করতে বলবে। তার মানে তোমাকে এখানে বেসিক্যালি এন ফ্যাক্টর বা তোমার হচ্ছে যোজ্যতা ইলেকট্রন এর সংখ্যা, তো সেইটা কিন্তু বার করতে হতে পারে। ঠিক আছে, তো তারপর হচ্ছে দেখো, যে একটা রিয়াকশন তোমাকে স্ট্রেট অ্যাওয়ে বলতে পারে হয়তো ব্যালেন্স করতে, যে ব্যালেন্স করে, এবং ব্যালেন্স না করলে তুমি কিন্তু এ বি সি ডির মান কিন্তু পাবে না। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে যে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টস গুলো বার করতে বলেছে। এবং স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টস গুলো তুমি তখনই বার করতে পারবে যখন তুমি ব্যালেন্সিংটা জানো, মানে ব্যালেন্সিংটা করবে। এবং সেই ব্যালেন্সিংটা ধরো তুমি অক্সিডেশন নাম্বার মেথডেও করতে পারো বা আয়ন ইলেকট্রন মেথডেও করতে পারো, হোয়াট এভার। তো সেটা করে তোমাকে এবিসিডি বা স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টস এর মানগুলো তোমাকে বার করতে হবে। এছাড়া এর সঙ্গে একটা ছোট্ট অ্যাডিশনাল কোনো কোশ্চেন থাকতে পারে, যেমন এখানে দেওয়া রয়েছে আম্লিক মাধ্যমে 1 মোল নাইট্রেট আয়নকে হাইড্রোজেন বিজারিত করতে কত মোল ইলেকট্রনের প্রয়োজন, মানে এন ফ্যাক্টর বেসিক্যালি বার করতে বলেছে। তো এই ধরনের প্রশ্নগুলো। তারপর এখানে দেখো ওই একই টাইপের প্রশ্ন এখানে আমরা দেখতে পাচ্ছি। বা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে অক্সিডেশন নাম্বার ধরো বার করতে বলতে পারে। এটা খুবই সহজ আর কি, অক্সিডেশন নাম্বার বার করাটা খুবই সহজ। আই হোপ মানে সেইগুলো তোমরা জানো করতে। এবং এবার আসছি যে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, দেখো প্রচন্ড সোজা চ্যাপ্টার এটা। মানে কি বলবো, যে এটা তোমাকে পড়তে হবে, ছোট চ্যাপ্টার এবং অল্প পড়ে একটা সহজেই মানে 4 নম্বর বা 2 নম্বর, মানে 2 নম্বরের কোয়েশ্চেন আর কি। তো তুলে নেওয়া সহজ উপায় হচ্ছে এই চ্যাপ্টারটা। তো এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে। এখানে কিছু না, এখানে জাস্ট খালি ওই গ্রিন হাউস এফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং, তারপর হচ্ছে যে জলে যে সিওডি বা বিওডি এর কত নিরাপদ মাত্রা কত, তারপর হচ্ছে তোমার ফটোকেমিক্যাল স্মগ, মানে তারপর হচ্ছে নর্মাল স্মগের মধ্যে যে ডিফারেন্স। ঠিক আছে, তো এই জিনিসগুলো ধরো একটু ইম্পর্টেন্ট, এই জায়গাগুলো একটু ভালো করে পড়বে। ঠিক আছে, বায়োডিগ্রেডেবল, মানে তোমার হচ্ছে এখানে কি রয়েছে যে বায়োডিগ্রেডেবল দূষক এবং নন বায়োডিগ্রেডেবল দূষক বলতে কি বোঝো এবং তাদের পার্থক্য, এই ধরনের প্রশ্নগুলো। ওজোন স্তর কিভাবে ক্ষয় হচ্ছে বা প্রতিরোধের উপায় কি, এইগুলো মানে এইগুলো তোমরা অলরেডি জানো। অম্লবৃষ্টি কি এবং তার উপাদানগুলো কি। তারপর সিলিকোসিস, বিভিন্ন রোগ ধরো বায়ু দূষণ ঘটিত রোগ বা তোমার জল দূষণ ঘটিত রোগ, তো এইগুলো ক্ষতিকারক প্রভাব কি হতে পারে। তো এইগুলো মানে ছোট ছোট একদম প্রশ্ন, বুঝতেই পারছো যে CO2 তুলনায় CO কেন বেশি ক্ষতিকর, এইগুলো। এবার দেখো, এবার চলে আসছি তোমার ওয়ান্স অ্যাগেন ফিজিক্যাল কেমিস্ট্রিতে, যে ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার। এবং ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার তোমরা জানো খুব বড় একটা চ্যাপ্টার, এবং সেখানে কিন্তু তোমার নিউমেরিক্যালস মানে অঙ্ক আসার সম্ভাবনা বেশি। এবার যদি কিছু ডেরিভেশন দেয়, যে ডেরিভেশন কি দিতে পারে, ধরো কেপি কেসির মধ্যে রিলেশন, যেমন এখানে দেওয়া রয়েছে কেপি এবং কেএক্স এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে বলেছে, তাহলে এটা ধরো একটা প্রুফ হিসাবে আসতে পারে। তো এবার হচ্ছে ধরো অসওয়াল্ড ডাইলিউশন ল কি, বা একটা উইক অ্যাসিডের জন্য কিভাবে তুমি পিএইচ বার করবে, তার রাশিমালা কি, বা এখানে বিয়োজন ধ্রুবকের সঙ্গে তোমার মানে তোমার হচ্ছে আইনি ভবনের মাত্রা বা বিয়োজন মাত্রার সম্পর্কটা প্রতিষ্ঠা করতে ধরো বললো, সেটা ডেরিভেশন করে দেখাতে পারে। তারপর হচ্ছে সলিউবিলিটি প্রোডাক্ট বা সলিউবিলিটি প্রোডাক্ট কি, বা এর মোলার সলিউবিলিটির সঙ্গে এর সম্পর্ক কি এই দুটো ইলেকট্রোলাইটের ক্ষেত্রে। তারপর দেখো এরকম কেপি কেসি রিলেটেড মানে অঙ্কগুলো, এই ধরনের অঙ্কগুলো আসতে পারে, যে একটা কোনো রিয়াকশানে কেপি গুলো বলে দিয়েছে, সেখান থেকে ধরো
আরেকটা কোনো রিয়াকশানের ধরো কেপি বা কেসির মান বার করতে বলছে। তারপর এখানে তোমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট রিলেটেড যে অঙ্কগুলো, ঠিক আছে, মানে অ্যাপ্লিকেশন অফ হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, তো সেই ধরনের অঙ্কগুলো দেখো, এইগুলো অনেকেই আমি ম্যারাথনে করিয়েছি এই ধরনের প্রশ্নগুলো। তো সেই ধরনের প্রশ্নগুলো এবার আসছে আয়নিক ইকুইলিব্রিয়ামে। আয়নিক ইকুইলিব্রিয়ামে ধরো পিএইচ রিলেটেড ক্যালকুলেশন ধরো দিতে পারে, তো পিএইচ রিলেটেড ক্যালকুলেশন, তারপর আলফার মান বার করতে দিতে পারে কোনো উইক অ্যাসিডের ক্ষেত্রে, বা ধরো কে এর মান বার করতে দিতে পারে, তো এই ধরনের ব্যাপার। তারপর হচ্ছে যে গিভস ফ্রি এনার্জির সঙ্গে ধরো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের রিলেশন, তারপর হচ্ছে যে একটা কোনো উইক অ্যাসিডের ক্ষেত্রে এই যে যেটা বললাম আয়ন মাত্রা, তার মানে হচ্ছে ওই আলফার মান সেটা বার করতে বললো। তারপর বাফার সলিউশনও রয়েছে, দেখো এখানে পিএইচ রিলেটেড এই ধরনের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। তো বাফার সলিউশন দেখো কেবি, তো একটা বাফার সলিউশনের ক্ষেত্রে কেবির মান, কে এর মান, ধরো এই ধরনের কিছু বার করতে বলতে পারে, ঠিক আছে, এটা বেসিক বাফারের ক্ষেত্রে। তো এই ধরনের প্রবলেমগুলো আর কি আসতে পারে। ওকে, তো এরপর তুমি দেখো যে বিভিন্ন সল্ট হাইড্রোলিসিসের ধরো কিছু প্রবলেম থাকতে পারে। সল্ট হাইড্রোলিসিস যেরকম সলিউবিলিটি প্রোডাক্ট হোক বা সল্ট হাইড্রোলিসিস হোক, যেরকম এটা দেখো সলিউবিলিটি প্রোডাক্টের যে এত পিএইচে লেড হাইড্রোক্সাইডের দ্রাব্যতা কত, ঠিক আছে, দ্রাব্যতা গুণফল সলিউবিলিটির সঙ্গে সম্পর্ক, এইগুলো। তারপর বাফারের যে কোয়েশ্চেন্সগুলো এবং সল্ট হাইড্রোলিসিস অত্যন্ত ইম্পর্টেন্ট, সল্ট হাইড্রোলিসিস, তো এই ধরনের প্রশ্নগুলো বাফার সলিউশন রিলেটেড অঙ্কগুলো কিন্তু খুব ভালো করে মানে করে যেও। এবং এখানে দেখো যে কিছু কনসেপচুয়াল কোয়েশ্চেন ধরো, মানে বুঝতেই পারছো ফিজিক্যাল কেমিস্ট্রি যেহেতু নিউমেরিক্যাল আসার সম্ভাবনা সব থেকে বেশি, বাট তাও থিওরিটিক্যাল মানে কনসেপচুয়াল যদি কোনো কোয়েশ্চেন দিয়ে থাকে তাহলে হচ্ছে এই যে গঠন বিক্রিয়াগুলো, মানে একটা ধরো কোনো সাবস্টেন্স ধরো তৈরি হচ্ছে, গঠিত হচ্ছে, তাহলে তার যে গঠন বিক্রিয়াগুলো কি হবে সেইগুলো, ঠিক আছে। তারপর হচ্ছে এই ধরনের ধরো ছোটোখাটো অঙ্ক দিতে পারে 2 মার্কসের, ডেফিনেটলি এইগুলো। তো ধরো একটা প্রক্রিয়ায় যে এত পরিমাণ তাপ শোষণ করছে এবং কার্য করছে এতটা, তাহলে আন্তঃশক্তির পরিবর্তন কতটা হবে, মানে ডেল্টা ইউ এর মানটা বার করতে বলেছে এইটা। তারপর এই যে গ্যাসের দ্বারা কোনো কৃতকার্য বা গ্যাসের ওপর মানে সিস্টেমের ওপরে তুমি কোনো কার্য করছো, তাহলে সেই রিলেটেড যে অঙ্কগুলো, তাহলে সেইগুলো কিন্তু এখানে আসবে। তারপর হচ্ছে যে এই যে কৃতকার্যে সর্বাধিক মান কত, বুঝতেই পারছো বিভিন্ন প্রক্রিয়া মানে সমষ্ণ প্রক্রিয়া একটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে যে কার্যর যে মান সেটা কি হবে, সর্বাধিক মান বা সর্বনিম্ন, সেইগুলো আর, ঠিক আছে। তারপর দেখো এই ধরনের প্রশ্নগুলো ধরো ওই ডেল্টা এইচ এর সঙ্গে যে ডেল্টা ইউ এর যে মানে ডেল্টা এইচ এর সঙ্গে আমরা যে জানি ফর্মুলাটা, ডেল্টা এইচ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস হচ্ছে পি ডেল্টা ভি, অনেক সময় আমরা এটাও লিখতে পারি যে ডেল্টা ইউ প্লাস হচ্ছে ডেল্টা এনজি আর টি। তো এই রিলেটেড যে অঙ্কগুলো, ঠিক আছে, যেমন দেখো এখানে বলেছে স্থির আয়তনে বলছে ন্যাপথালিনের দহন তাপ বলে দিয়েছে -1230 কিলো ক্যালোরি পার মোল। এবার স্থির চাপে 25 ডিগ্রি তাপমাত্রায় বিক্রিয়াটির দহন তাপ নির্ণয় করতে বলছে। স্থির চাপে দহন তাপ মানে হচ্ছে এনথালপির পরিবর্তন, সেটা বার করতে বলছে। স্থির আয়তন মানে ডেল্টা ইউ বলে দিয়েছে, তোমাকে ডেল্টা এইচটা বার করতে হবে, এই ধরনের অঙ্কগুলো, ঠিক আছে। তো তারপর এই যে ডেল্টা এইচ এবং ডেল্টা ইউর মধ্যে পার্থক্য, তারপর এখানে ওই যে এনথালপি অফ যে তোমার কি বলবো নিউট্রালাইজেশন, এই রিলেটেড যে অঙ্কগুলো যেগুলো রয়েছে সেইগুলো, ঠিক আছে। একটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে ডেল্টা ইউ এর মান, ঠিক আছে, 4 মোল জলের তাপমাত্রা, মানে এবার হচ্ছে তোমার ওই যে তোমার স্থির চাপে হচ্ছে মোলার তোমার হচ্ছে যে এই সিপিসিভির যে মান, ঠিক আছে, তো সেইগুলো মানে আপেক্ষিক তাপ, ঠিক আছে, তো সেইগুলো তোমাকে বার করতে বলতে পারে, ঠিক আছে। এই যে প্রশমন তাপ হচ্ছে এত, আয়নি ভবন এনথালপি নির্ণয় করতে বলছে, ঠিক আছে। এন্ট্রপি রিলেটেড ধরো প্রবলেম, এখানে এখানে এই গিভস ফ্রি এনার্জি মানে চেঞ্জ ধরো বার করতে হতে পারে, ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, সেখান থেকে তোমাকে বলতে হবে যে এই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে কি হবে না, তাহলে ডেল্টা জির মান নেগেটিভ হলে তোমাকে হয়তো মানে তোমাকে বলতে হবে যে হ্যাঁ বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, সংগঠিত হবে, আর ডেল্টা জি এর মান পজিটিভ হলে তোমাকে বলতে হবে যে অস্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়াটা ঘটবে, ঠিক আছে। তো এবং থার্মোকেমিস্ট্রি রিলেটেড যে অঙ্কগুলো বিভিন্ন এই যে রিয়াকশন থেকে একটা নির্দিষ্ট একটা বিক্রিয়ার ক্ষেত্রে যে এনথালপি চেঞ্জটা যে ক্যালকুলেট করার যে অঙ্কগুলো, তাহলে সেইগুলো একটা এরকম দিতে পারে এখান থেকে। ওকে,
তো এবার আসছি অর্গানিকে, এবং অর্গানিকে হচ্ছে এই যে ফেনল অপেক্ষা ফেনক্সাইডের রেজোনেন্স স্থিতিশীলতা কেন বেশি, তো সেইগুলো তোমাকে থিওরিটিক্যালি এক্সপ্লেন করতে হবে। বিউট টু ইন বিউট ওয়ান ইনের মধ্যে হাইড্রোজেন তাপ কোনটা কম, কেন, কোনটা ধরো SN2 বিক্রিয়ায় দ্রুততর হবে এবং কেন, মানে ছোট ছোট ধরো এইগুলো বলতে হবে। তারপর কোনটা হচ্ছে ধরো ইলেকট্রোফিলিক নিউক্লিওফিলিক, মানে ইলেকট্রোফিলিক মানে তোমার সাবস্টিটিউশন রিয়াকশনে কোনগুলো সর্বাধিক সক্রিয় হবে, ঠিক আছে। তো এইগুলো SN1 SN2 বিক্রিয়ার মধ্যে দুটো পার্থক্য লেখো, এইগুলো ছোট ছোট প্রশ্ন আর কি। এরপর তারপর কি করতে পারে, কার্বোক্যাটায়ন কার্বনায়নের স্টেবিলিটি বার করতে বলতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে ধরো এইগুলো 5 মার্কসের কোশ্চেন হিসাবে মানে এইভাবে থাকবে, মানে 2+2+1 এই ধরনের ফরম্যাটে থাকবে ভেঙে ভেঙে। এবার বিউট 1,3 ডাইন যৌগে কতগুলো সিগমা বা পাই বন্ড রয়েছে। তারপর হাইব্রিডাইজেশন জানতে চাইতে পারে বিভিন্ন অ্যাটমের, ধরো একটা কম্পাউন্ড দিয়ে দিল, বললো প্রত্যেকটা কার্বন পরমাণুর হাইব্রিডাইজেশন কি হবে, ঠিক আছে। তো এইগুলো। তারপর হচ্ছে IUPAC নোমেনক্লেচার তো আছেই, ছেড়ে দাও। IUPAC নোমেনক্লেচার, তারপর এখানে তুমি দেখতে পাচ্ছ যে রেজোনেন্স স্ট্রাকচার কোনটা বেশি স্টেবল হবে কোনটা কম স্টেবল হবে। তারপর আম্লিকতার ক্রম বা ক্ষারকত্বের ক্রম, এই ধরনের কোশ্চেন্সগুলো, ঠিক আছে। অ্যানিলিন এবং মিথাইলামিনের মধ্যে কোনটি বেশি ক্ষারকীয় এবং কেন, দেখতেই পাচ্ছ। তো এই ধরনের বিক্রিয়াগুলো, এবং কোনটার ক্ষেত্রে SN2 বিক্রিয়া বেশি, SN2 বিক্রিয়া বেশি করে সক্রিয় হবে বা SN1 বিক্রিয়া বেশি করে সক্রিয় হবে, বা তোমার ফিজিক্যাল প্রপার্টিজ রিলেটেড যে কোশ্চেনগুলো সেইগুলো। এবং এখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে IUPAC নোমেনক্লেচার আবারও দিয়েছে, মানে একই টাইপের কোশ্চেন্সগুলো। তো যাই হোক, এগুলো রিপিট হয়ে গেছে। এবং তারপর হচ্ছে যে তোমার এই যে একই ধরনের প্রশ্ন আর কি, কোনটা নিউক্লিওফাইল হবে বা IUPAC নাম, এই ধরনের প্রশ্ন, ঠিক আছে। এবার হাইড্রোকার্বন থেকে কি হতে পারে, প্রচুর নেম রিয়াকশনস, যা তোমরা জানো যে নেম রিয়াকশনস প্রচুর রয়েছে, এবং এই ধরনের যে কনভার্সনস গুলো দিতে পারে, একটা ধরো যৌগের ধরো কেমিক্যাল ফর্মুলা দিয়ে দিল, এবং সেখান থেকে তোমাকে বললো এর সঙ্গে এর বিক্রিয়ায়, বা এই যেমন এখানে বলা রয়েছে যে ওজোনোলিসিস বিক্রিয়া B এবং C তৈরি হচ্ছে, তাহলে B এবং ABC তিনটাকে শনাক্ত করো, ঠিক আছে। তো এই ধরনের কোয়েশ্চেন্স গুলো আসার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তারপর তোমরা জানো যে হাইড্রোকার্বনের ইম্পর্টেন্ট যে নেম রিয়াকশনস গুলো সেগুলো ভালো করে করতে হবে, রিয়েজেন্টস গুলো জানতে হবে যাতে এই কনভার্সনস গুলো করতে পারো। এখানে বুঝতেই পারছো যেখানে রিয়েজেন্ট বলে দিয়েছে, স্টার্টিং কম্পাউন্ড বলে দিয়েছে, তাহলে এখানে ABCD এইগুলোকে শনাক্ত করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে যে এখানে আবার ধরো উল্টোভাবে দিতে পারে, ধরো রিয়েজেন্টের নাম ধরো লিখতে দিতে পারে, ঠিক আছে। তো এখান থেকে কি রিয়েজেন্ট দিয়ে তুমি কনভার্সন করবে, এবং বিউট 1 আইন বিউট 2 আইনের মধ্যে কিভাবে তুমি পার্থক্য করবে, মানে কোন বিকারক দিয়ে তুমি পার্থক্য নিরূপণ করতে পারবে সেটা একটু এক্সপ্লেন করে বলতে হবে, যে এদের মধ্যে যে কোনো একজন বিক্রিয়া করবে সেই বিকারকের সঙ্গে আরেকজন বিক্রিয়া করবে না, তাহলেই তুমি ডিস্টিংগুইশ বা পার্থক্য নিরূপণ করতে পারবে। তো এই ব্যাপারগুলো। তারপর দেখো তুমি এখানে কতগুলো মানে হাইড্রোকার্বন, সেগুলো অ্যারোমেটিক হবে বা অ্যান্টি অ্যারোমেটিক হবে বা নন অ্যারোমেটিক হবে, এই ধরনের। যেমন এবার আবার আইসোমার, মানে আইসোমারিজম, যে এরকম আণবিক সংকেত বিশিষ্ট কতগুলো আইসোমার আর কি গঠন হবে, ঠিক আছে। তারপর হচ্ছে A থেকে F অব্দি, মানে সেই আবার কনভার্সন আসছে তিন নম্বরে, ঠিক আছে। তো ওজোনোলিসিস করা হলো, এই একই ধরনের, দেখো এই ধরনের প্রশ্নগুলো, এই যে কনভার্সন, এই যে কনভার্সন, ঠিক আছে। তো এবার ফ্রিডেল ক্রাফটস বিক্রিয়া AlCl3 ভূমিকা কি, বা ফ্রিডেল ক্রাফটস অ্যালকাইলেশনের থেকে ফ্রিডেল ক্রাফটস অ্যাসাইলেশন বেশি উপযোগী কেন, ঠিক আছে। এই জায়গাটা একটু ভালো করে খুঁটিয়ে পড়তে হবে, ঠিক আছে, ফ্রিডেল ক্রাফটস রিঅ্যাকশন। ওকে, তারপর এরকম কনভার্সন ধরো দিয়ে দিতেই পারে, তোমাকে কনভার্সন করে দেখাতে হবে মিথেন থেকে অ্যাসিটিলিন কি করে করতে পারবে, অ্যাসিটিলিন থেকে বেনজিন কি করে করতে পারবে, ফেনল থেকে বেনজিন কি করে তুমি করতে পারবে, ঠিক আছে, দ্যাটস ইট। তো এই জিনিসগুলো মোটামুটি, যদি শেষে বলতেই হয় একটা কথা, এই ধরনের প্রচুর কোশ্চেন ম্যারাথনে করানো হয়েছে, আমি হয়তো তার সলিউশনসগুলো আজকে করলাম না, বাট আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই কোশ্চেনের মানে এই ধরনের যে কোশ্চেন্সগুলো, ঠিক আছে, এই ধরনের প্রশ্নই কিন্তু করবে। তো কাজেই এই জায়গাগুলো যেগুলো বললাম, তো সেইগুলোই করো, উল্টো পাল্টা কিছু হাবি জাবি করতে চেও না, ঠিক আছে। তো যেগুলো বললাম, যে টপিকগুলো বললাম, সেইগুলো কি একটু ভালো করে শোনো, মাথায় রেখো, এবং এই ভিডিওটা কিন্তু আনকাট দেখো, ঠিক আছে। কোথাও ওই টেনে 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 দেখো না, তাহলে বুঝতে পারবে না। যারা ভিডিওটা পুরো দেখবে, যদিও এটা খুব শর্ট ভিডিও, তো যারা পুরো দেখবে তারাই কিন্তু এটা বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি, এবং তারা কিন্তু ডেফিনেটলি এইগুলো করে গেলে একটা ভালো স্কোর করার জায়গায় কিন্তু ডেফিনেটলি চলে আসবে, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও, টিল দেন থ্যাংক ইউ, টাটা, বাই।